দেখুন, মোটোরোলার ফোন নিয়ে ইউজারদের ইদানিং কিছু ফিডব্যাক আছে, যেমন আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে পার্টস পাওয়া যাচ্ছে, টুকটাক কিছু হার্ডওয়্যার ইস্যুও আসছে। সব থেকে বড় কথা, মোটোরোলা তাদের ফোনের ডিজাইন একই রকম রেখে দিচ্ছে। এই কমপ্লেন্ট আমরা আগেও করতাম, কিন্তু মোটোরোলা ইউজারদের ফিডব্যাক নেয়, আমাদের ফিডব্যাক নেয় এবং বারবার নিজেদের চেঞ্জ করে, উন্নত করে, বেটার করে। এটা ক্যামেরার ক্ষেত্রে আমরা দেখেছি, ইউআই এর ক্ষেত্রে আমরা দেখেছি, মোটোরোলার ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখেছি, ইভেন সফটওয়্যার আপডেটের ক্ষেত্রেও এটা দেখা গেছে। আজকে এই ভিডিওটা মোটোরোলাকে কিছুটা ফিডব্যাক দেওয়ার জন্য এবং আপনাদের বলার জন্য যে ফোনের দাম ভয়ানক বেড়ে যাচ্ছে। এই যে মোটোরোলার এজ 70 ফোনটা লঞ্চ হয়েছে, এই ফোনটাতে মোটোরোলা চেষ্টা করেছে যতটা সম্ভব কম দাম রাখার এবং ফোনটার ফোকাসটাই ঘুরিয়ে দেওয়া। আসলে মার্কেটে যেভাবে কম্পোনেন্টের দাম বাড়ছে, প্রতিটা ফোনের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। সেখানে এখনো এই ফোনটা কিন্তু চেষ্টা করেছে মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো কিছু স্পেসিফিকেশন দেওয়ার জন্য, যেটা মোটোরোলা বরাবরই করে। এবং দেখুন, এই এজ 70 ফোনটাতে মোটোরোলার ডিজাইনেও কিন্তু একটু চেঞ্জ এনেছে, মানে একটু হলেও তো এনেছে। ইনফ্যাক্ট ফোনটা দেখতে দুর্ধর্ষ লাগছে। 7 দিন হলো ইউজ করছি, হাতে নিয়ে প্রথমে জাস্ট ইমপ্রেসড হয়ে গেছিলাম, তবে কিছু ব্যাপারে উচ্ছ্বাস সময়ের সাথে সাথে একটু ফিকে হয়ে গেছে। তো এই ফোনটার ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে, সেগুলো অবশ্যই আজকের ভিডিওতে বলবো। ভিডিও মন দিয়ে দেখতে থাকুন, ভালো লাগবেই। আর ভিডিও শেষে গিয়ে না হয় একটা লাইক টাইক করে দেবেন। দেখুন, একদম ছোট করে ব্রিফলি আজকে ব্যাপারটা বলি। এই ফোনটা দেখে আপনিও চমকে উঠবেন, কারণ এত পাতলা ফোন এবং পিছনে এই যে প্যান্টন কালার, এই যে ব্যাপারটা, মোটোরোলা ক্যামেরা বাম্পে একটু নতুন কিছু করার চেষ্টা করেছে। একটা গোল গোল ইয়েলোইশ একটা রিং দিয়েছে, মানে ক্যামেরার লেন্সগুলোকে হাইলাইট করেছে আর কি। সব মিলিয়ে এই ফোনটা প্রিমিয়াম লাগছে, দুর্ধর্ষ দেখতে লাগছে এবং হাতে নিতে ইনহ্যান্ড ফিলিং ফাটাফাটি লাগছে। প্যান্টন কালারটা সাবটেল, খুব ফ্ল্যাশি নয়। আমি এই ধরনের কালারই পছন্দ করি এবং ভালো লাগলো, কিন্তু চকচক করলেই তো জিনিস শোনা হয় না, এটাতে কি হচ্ছে। এবার ফোনটা যদি আমরা উল্টে ধরি, উল্টানোর আগে তো ফ্রেমটা চোখে পড়ছে। ফ্রেমটা কিন্তু মেটালের, 6.9 মিলিমিটার একটা পাতলা ফোন, মেটাল ফ্রেম দেওয়াটা বোধহয় উচিত, না হলে তো ফোন বেন্ড হয়ে যাবে, তাই না? এনিওয়ে, আমরা ফোনের সামনের দিকে আসলে 6.7 ইঞ্চি একটা 1.5K পি ওলেড ডিসপ্লে পাচ্ছি, 120 হার্টজ রিফ্রেশ রেট, আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। আর ওই যেসব কথা আমরা বলি আর কি, রোদে এই ডিসপ্লেতে কোনো লেখা পড়তে গিয়ে অসুবিধা হয়নি। ইনস্টাগ্রাম রিলস চালিয়ে স্ক্রল করতে গিয়ে একেবারে মাখনের মতো। ভিডিও দেখতে গেলে রং ঠিক আছে, একেবারে চড়াও না, তবে ঠিকঠাক, একটা ন্যাচারাল ফিল দিচ্ছে। এবং কাত করে যদি আমরা ফোনের ডিসপ্লের দিকে তাকাই, তাহলে কোনো টিন্টও সেভাবে চোখে পড়ছে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এইচডিআর মুভি যখন এখানে দেখছি, তখন একটু ওই পপ কালচারের মতো লাগছে, ড্রামাটিক ব্যাপারটা ঠিক ফুটে উঠছে না। এছাড়া আমার তো একটু কার্ভ ডিসপ্লে পছন্দ, তো এটা ফ্ল্যাট ডিসপ্লে আপনাদের অনেকেরই খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে। আমার কার্ভের দিকেই ঘুর। তবে আনবায়াসড হয়ে এক কথায় বলতে হলে বলবো, স্ক্রিন খুব স্মুথ আর চোখের ওপর স্ট্রেসও দেয়। কিন্তু পারফরমেন্সের জায়গায় গিয়ে না, এক কথা না, অনেকগুলো কথা বলার আছে। একদম সিম্পল প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। একে তো স্ন্যাপড্রাগনের প্রসেসর, তারপর এই প্রসেসরটা একটা মিড রেঞ্জের ফোনের জন্য ঠিকঠাক, পারফরমেন্সের জন্য একদমই নয়, কিন্তু সাধারণ সব কাজে একেবারে স্মুথ। আমি এটাতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলো চালালাম, ভালোভাবে চলেছে। ক্রোমে একাধিক ট্যাব খুলে রেখেছি, থাকছে ঠিকঠাক। ইউটিউব, নেটফ্লিক্সেও কোনো সমস্যা হচ্ছে না, ইভেন লাইট গেমিংও করা যাচ্ছে। ওই যে বললাম, হেভি গেমিং এর ফোন এটা নয়, কিন্তু গেমিং এ হেভি সেটিং না দিলেও ফ্রেম ড্রপ মোটামুটি কমই আছে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ যে রিলোড হওয়ার ব্যাপারটা, সেটাও তুলনামূলক কমই পেয়েছে। ঠিকঠাক বলতে হলে বলতে হয়, গেমিং করার সময় কখনো থ্রটল সেভাবে পায়নি, কিন্তু একটু গরম তো হচ্ছে। আসলে পাতলা ফোনের এটা হয়, সমস্যা একটা থাকে। তবে এই কদিন আমি যেসব কাজ করছি, সেই কাজগুলো কিন্তু এই ফোন দিয়ে বেশ ভালোভাবে হচ্ছে। আমি হার্ডকোর গেমার তো নই। আসলে কি বললাম তো, এই প্রসেসরটা পারফরমেন্স সেন্ট্রিক না হলেও এর সাথে LPDDR5X র্যাম দেওয়া হয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। এই দামে এই সবকিছু মিলে একটা মোটামুটি কাজ চালিয়ে দিচ্ছে। এবার ক্যামেরার সেটিং দেখতে খুব সুন্দর, কিন্তু এখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, ওআইএস আছে, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে টেলিফোটো জুম লেন্স। দিনের বেলা মেন ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে দেখেছি, রং কিন্তু ঠিকঠাক আসছে, ডিটেলসও বেশ ভালো, ডাইনামিক রেঞ্জও খুব একটা খারাপ না। এবং রাত্রে ছবি তুললে লো লাইটে যে নয়েজ আসছে সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু খুব ডার্ক সিনে পিক্সেল লেভেলের ড্রপ দেখা যাচ্ছে। এবং আলট্রা ওয়াইডের ক্ষেত্রে বলবো যে ল্যান্ডস্কেপ এবং গ্রুপ শটে কিন্তু এটা ঠিক আছে। আলট্রা ওয়াইডের যেটা সমস্যা, ধারগুলো একটু স্মুথ হয়ে যায়, এখানে কিন্তু সেটা হয়। এবার এই ফোনের ফ্রন্টেও কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডেলাইট সেলফি তুললে ফেস টোন ন্যাচারালি এসছে, ব্যাকগ্রাউন্ড ব্লারও ঠিকঠাক। মোটামুটি এই দামে এই 50 মেগাপিক্সেল সেলফি বেশ ভালোই কাজ দেবে। রেগুলার ইউজের জন্য এই ক্যামেরা ঠিক, কিন্তু এটা অবশ্যই ফ্ল্যাগশিপের মতো পারফরমেন্স দিচ্ছে না। এই রেঞ্জে এই ফোনটার ক্যামেরা ভালো, কিন্তু যেটা মিসিং সেটা হচ্ছে টেলিফোটো জুম লেন্স। এই প্রাইস রেঞ্জে একটা টেলিফোটো জুম লেন্স থাকা উচিত ছিল না? আসলে ওই যে একটু আগে শুরুতে বললাম, ফোনের দাম বেড়ে যাচ্ছে, তাই কোম্পানি কোথাও না কোথাও তো কস্ট কাটিং করছে। এই ফোনটাই 1 বছর আগে বেরোলে হয়তো একটা টেলিফোটো জুম লেন্স পেতাম, সেই ব্যাপারে বলবো, একটু বাদে আসছি। আর ভিডিওর ক্ষেত্রে 4K 60 FPS এ ব্যাক ক্যামেরা দিয়ে এবং 4K 30 FPS এ ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর স্যাম্পল দেখে
দেখে কতটা স্টেবল লাগছে সেটা আপনারা এই কমেন্টে লিখে জানান। আমার মনে হচ্ছে যারা এই ফোনটা ব্লগিং করেন তাদের কাজে লাগবে। এবার ক্যামেরার সাথে আজকাল তো এআই এর কথা বলতেই হয়। মোটো H70-তে ক্যামেরায় শুধু 50 মেগাপিক্সেল আছে তা নয়, এআই বেসড কিছু টুলও আছে। এখানে এআই অ্যাকশন শট আছে, অর্থাৎ মুভিং অবজেক্টকে ব্লারি হতে দেয় না, শার্প রাখে। ভিডিও এবং ছবি শার্প করার জন্য, লাইটিং অ্যাডজাস্ট করার জন্য এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন, এআই ফটো এনহ্যান্সমেন্ট রয়েছে। এছাড়া গুগল ফটোজের যেসব টুলসগুলো থাকে, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, সেগুলো তো আছেই। মানে ছবি তুললে পোস্ট প্রোডাকশনটা বেশ সহজ হয়ে গেছে আজকাল মোটোরোলার এই ফোনে। এবার এই ফোনটা হাতে নিলে প্রথমে একটা টেনশন আসবে, আসলে এত পাতলা ফোন, তাহলে এখানে ব্যাটারি তো কম থাকবেই। ইয়েস, আজকালকার ফোনের তুলনায় ব্যাটারি কম আছে, তবে পাতলা ফোন হিসাবে ব্যাটারি ঠিকঠাক, 5000 mAh ব্যাটারি। তার সাথে 68 ওয়াটের চার্জার বক্সে আসে, চার্জ দেওয়া যায় এবং ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। আমরা মোটামুটি ইউজ করে দেখেছি, সকাল 9টা থেকে রাত 10টা অবধি সোশ্যাল মিডিয়া, ভিডিও, এইসব টুকটাক কাজ করার পর ব্যাটারি 10%-এর মতো থেকে যাচ্ছে। ফাস্ট চার্জিং এর জন্য এই ফোনটা 10 থেকে 15 মিনিটে 30-40% তো চার্জ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই ফোনে যে ব্যাটারি আছে একদিনের জন্য নিশ্চিন্ত। কিন্তু এই ফোনে বড় ব্যাটারি নেই, H60-তে যেটা ছিল সেই ব্যাপারটা একটু মিস তো করছি। বিশেষ করে হার্ডকোর গেমিং করলে এর ব্যাটারি ভীষণ তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। এবার আসি সফটওয়্যারের প্রসঙ্গে। এই ফোনে অ্যান্ড্রয়েড 16-এর উপর মোটোরোলার নিজস্ব ইউআই আছে। এই ইউআই আপনারা জানেন একটু ক্লিন ফিল দেয়, অ্যাড নেই, ব্লোটওয়্যার তুলনামূলক কম আছে। আগে তো থাকতোই না, এখন মোটোরোলা ঢুকিয়েছে কিন্তু বেশ কিছু। এবার মোটোরোলার ফোনের আপডেটের ব্যাপারে মোটোরোলাই বলতে পারবে। তারা প্রমিস করেছে যে এই ফোনটা 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। যদি মোটোরোলা এই কাজটা ঠিকঠাক করে তাহলে আমি বলবো সফটওয়্যারের দিক দিয়ে এই ফোন কিন্তু একদম ঠিক। সব মিলিয়ে একটা এভরিডে ইউজের ফোন হিসাবে মোটো H70 আমার কিন্তু খারাপ লাগেনি। ডেলি পারফরমেন্সে স্মুথ, ন্যাচারাল ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং এর ব্যাপারটা সেটা আবার বোনাস। সফটওয়্যার এক্সপিরিয়েন্সও বেশ ভালো এবং হেপটিক ফিডব্যাক যেটা আমরা রেগুলার ইউজ করতে গেলে এটা তো কাজে লাগে, সেটাও কিন্তু ঠিকঠাক, মানে ফ্ল্যাগশিপ লেভেলের নয়, তবে ওই কাজ চলে যায়। এবং ছবি তোলার জন্য একটা ব্যালেন্সড ক্যামেরা সেটআপও এখানে আছে। কিন্তু যেগুলো সমস্যা বলে আমার মনে হয়েছে যে ব্যাটারি ক্যাপাসিটি আজকের দিনের তুলনায় মনে হয় যেন কম, জুম টেলিফটো নেই, এটা আমার কাছে একটা বড় ড্রব্যাক মনে হয়। এবং যারা গেমিং এর জন্য ফোন খুঁজছেন এই ফোনটা তাদেরকে খুব একটা সাহায্য করতে পারবে বলে মনে হয় না। বিশেষ করে মার্কেটে এখনো H60 ফোনটা পাওয়া যাচ্ছে, ওই ফোনটা কিন্তু বেশ ভালো ফোন ছিল, ফোনটার ব্যাটারি বেশি ছিল, টেলিফটো জুম লেন্স ছিল। ওই ফোনটা যদি এখন ডিসকাউন্টে পাওয়া যায় না, আমার মনে হয় এই ফোনটার থেকে ওটা নেওয়াই বেশি ভালো হবে। তবে দুটো ফোনে যদি একই দাম পড়ে তাহলে আমি বলবো H70 দিকেই যাওয়া উচিত, কারণ অন্তত 2-3 বছর এই ফোনটা তো চলবে। বেটার সফটওয়্যার সাপোর্ট, ওয়্যারলেস চার্জিং, নতুন একটা এক্সপিরিয়েন্স, এগুলোর জন্য তখন এটাকেই বেছে নিতে বলবো। বাই দ্য ওয়ে, এতক্ষণ যারা ভাবছেন এই ফোনটার দাম কত, এই ফোনটা কিন্তু লঞ্চ হয়েছে 30,000 রুপিতে, 29,999। আজ থেকে 1 বছর আগে এইরকম ফোন লঞ্চ হলে এই স্পেসিফিকেশনস দিয়ে আমার মনে হয় আরো 10,000 টাকা কমে লঞ্চ হতো, মোটোরোলা নিজেই করতো। তো আজকের এই দুর্মূল্যের বাজারে এই ফোনটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদেরকে ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।